আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে প্রতিনিধিদের সোজাসুজি বুড়ো আঙুল দেখালেন। খবরদারির কড়া জবাব যেটা বলেছিল সেটাই করে দেখিয়েছে। অর্থাৎ এই শর্তগুলো শুনলে বুঝবেন এগুলো মেনে নেওয়া মানে সরাসরি হার। দেশ চালাতে ব্যর্থ বিএনপি ক্ষমতায় আসছে জামায়াত ইসলামী। বিড়ালের মতো বাঁচতে চাই না, শত বছর হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই এক সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। পোস্টের আগে শেখ হাসিনার আমলে যে ধরনের আচরণ করতো ঠিক তাই করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, মানে দেশের ভালোর জন্য যা যা করা দরকার এগুলো তাদের কোনোটাই ভালো লাগলো না, সবকিছু তারা চলে ফেললো। কারণ তারা তো ওইটাই হইতে চায়, মামলা নেই। বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে শুধু বাংলাদেশ নয় বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। জাতীয় সংসদে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। হ্যাঁ, ইন দি সেন্স দ্যাট হাসনাত যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে। এবং আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ ফিরতে চাই না। আর যদি ওই ট্যাগিং এর রাজনীতিতে থাকেন, দোষারোপের রাজনীতিতে থাকেন, তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেশ আর আগাইতে পারবে না। গত 55 বছর যেখানে ছিল, আগামী 5 বছরের এন্ডে যায় দেখবেন ওই একই জায়গায় আছে, 1 ইঞ্চিও আগাইতে পারবেন না। মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ হাজারো তরুণের ঢল। কাঁপছে রাজপথ, কাঁপছে ক্ষমতার মসনদ। যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এতদিন আড়ালে থাকা কোন ঠাসায় একটি দল বলে মনে করা হতো, তারা হঠাৎ এমন কি করলো যে খোদ তারেক রহমান পর্যন্ত রীতিমতো দিশেহারা হয়ে পড়ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জাতীয় সংসদে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। হ্যাঁ, ইন দি সেন্স দ্যাট হাসনাত যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে। এবং হাসনাতের এই বক্তব্য নিয়ে রাজনীতি বিশ্লেষক, সাধারণ মানুষ গবেষণা শুরু করেছে এবং সবাই প্রশংসা করছে। বিশেষ করে জামাত শিবিরের লোকজন হাসনাতের এই বক্তব্য শেয়ার করছে এবং হাসনাত আব্দুল্লাহর প্রশংসায় জামাত শিবির পঞ্চমুখ। দর্শক, হাসনাত আব্দুল্লাহকে জামাত শিবির মনে রাখবে। অসাধারণ ঘটনা ঘটিয়েছেন আমাদের স্নেহের প্রিয় হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আপনারা জানেন দেশকে বিএনপি অস্থির করে তুলেছে এবং সবকিছুর গোড়া কিন্তু এক জায়গায়। এই যে ক্যাম্পাসগুলোতে শিবিরের পায়ে পরে হামলা করা, পায়ে পরে মারামারি বাধাতে চাওয়া, থানায় ঢুকে মব করা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা শিবির নেতার, এবং জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এগুলো কিন্তু সব একই সূত্রে গাথা। এগুলো সব উপর থেকে এসেছে, প্রতিবেশী দেশ থেকে ওহির ভিত্তিতে এইসব কাজ করা হচ্ছে। কেন? শিবির কলকাতার সংস্কৃতি, ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতির জন্য সবচেয়ে বড় থ্রেট। বিশেষ করে যুগ যুগ ধরে বাংলাদেশের সোশ্যাল স্পিয়ারে সব জায়গায় ইসলামিক সংস্কৃতির নামগন্ধ যেখানে ছিল না, শিবির সেগুলো ইন্ট্রোডিউস করেছে জুলাই বিপ্লবের ফলে। এটা সহ্য হচ্ছে না। জামাত হয়তো ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশের কালচার কেমন যেন একটা জামাত শিবিরময় ভাব আছে। তো এই যে জামাত শিবিরকে নির্মূল করার চেষ্টা, ক্যাম্পাস দখল করার চেষ্টা, এগুলোর বিরুদ্ধে জামাত প্রতিবাদ করেছে। কিন্তু সবচাইতে জোরালো এবং আলোচিত প্রতিবাদ, এবং যেগুলো জামাত শিবিরের কাছেও আলাদা তাৎপর্য বহন করে, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর সংসদের বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ মাননীয় স্পিকারকে স্পষ্ট করে বলেছেন, আমরা সেই যুগে আর ফিরে যেতে চাই না যেখানে নির্মূল করা ঘোষণা দিবে। মানে জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচা যেভাবে নাকানি চুবানি খেয়েছেন, মান সম্মান যদি থাকে, লজ্জা থাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন রিসেন্ট পলিটিশিয়ান হিসেবে আমরা জানতাম, আমাদের দেখলে স্নেহ করেন। কিন্তু এগুলো কি? দর্শক, হাসনাত আব্দুল্লাহ এক কথায় ধুয়ে দিয়েছেন, বাংলা ওয়াশ করেছেন। শুধু এটা না, এই যে বাচ্চা ছেলেদের পুলিশ ধরে নিয়ে যায়, মানে কোনো এমপি মন্ত্রী সমালোচনা করলেই, ফেসবুকে কিছু লিখলেই তারা তাদের লেসপেন্সারদের মাধ্যমে মামলা করিয়ে জেলে নিয়ে যায়। এই যে সংস্কৃতি শুরু হয়েছে, হাসিনার আমলে সংস্কৃতি শুরু হয়েছে যে ফেসবুকে কিছু লিখলেই জেলে নিয়ে যায়। এর বিরুদ্ধে হাসনাত যেভাবে জোরালো প্রতিবাদ করেছে, এবং তার প্রতিবাদ যতটা সাড়া জাগিয়েছে, অন্য কোনো প্রতিবাদ এত সাড়া জাগায়নি। দর্শক, এক কথায় হাসনাত যে বক্তব্য দিয়েছে, আমি আসছি, এটা সংসদের বক্তব্যে সোফার আমিরে জামাত সহ যত নেতা যত বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তার বক্তব্য ছিল অসাধারণ।
এবং এটা সত্যি প্রশংসার যোগ্য, সবাই মনে রাখবে, মনে রাখার মতো, গবেষণা করার মতো। আবারও ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। দেখেন, এরকম বক্তব্য আরো অনেকে দিতে পারেন, কিন্তু হাসনাত বললে যেরকম শুধু সংসদের মধ্যে না, পুরো বাংলাদেশে একটা নাড়াচাড়া শুরু হয়ে যায়, এটার একটা আলাদা তাৎপর্য আছে। সংসদের বক্তব্য সংসদে থাকলে, অথবা দেখেন একটা বিষয়, সংসদে আমরাও গিয়েছি বা সেখানে গ্যালারিতে বসে দীর্ঘ আলোচনা শুনেছি। এখন কেউ বক্তব্য দেওয়ার সময় কেউ মোবাইল টিপে, পাশে যে আছে তার সাথে সাইড টকিং করে, অথবা তার নিজের কাছে যে ফাইল টেল এগুলো দেখে, কেউ অন্যমনস্ক থাকে, কাছ থেকে দেখেছি। কিন্তু কোন কোন বক্তা আছে, সে বক্তব্য দিতে গেলে সবাই হা করে তাকিয়ে থাকে। হাসনাত আব্দুল্লাহ ইজ ওয়ান অফ দেম। হাসনাত যদি বক্তব্য দিতে দাঁড়ান, পুরো সংসদ তার দিকে হা করে তাকিয়ে থাকে, স্পিকার আই কন্টাক্ট রাখার চেষ্টা করে। অতএব হাসনাতের বক্তব্যের একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা একটা তাসির আছে। বড় নেতাদের অনেকেই এরকম বক্তব্য দিতে পারেন নাই, যেটা হাসনাত আব্দুল্লাহ দিয়েছে। এই জন্যই যে হাসনাত আব্দুল্লাহ এনসিপি করেন আর যেই করেন না কেন, এই জাতির জন্য হাসনাতকে দরকার আছে, এবং হাসনাতরাই আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করবেন। হাসনাত যেরকম সিনার টান করে দাঁড়িয়ে হাসিনার পতন ঘটিয়েছে, এরকম তারিকি ওজে ফেসিওয়াদ আমাদের সামনে এসেছে, এটাও হাসনাত আব্দুল্লাহ সিনার টান করে দাঁড়িয়ে প্রতিহত করবেন সংসদে এবং সংসদের বাইরে। এবং হাসনাত আব্দুল্লাহরা এরকম যাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা টামলা হয়, হাসিনা স্টাইলে মামলা হয় ফেসবুকে লেখার অভিযোগে, তাদেরকে হাসনাতদের প্রতিবাদের মাধ্যমে ছাড়িয়ে আনা হবে, এবং এটা করতে পারবেন আমরা বিশ্বাস করি। লজ্জায় পরে হলেও বিএনপি এটা করবে। হাসনাতরা লজ্জা দিতে পারেন, বিব্রত করতে পারেন। হাসনাত শুরু করেছেন এভাবে, আমরা আগের সংস্কৃতিতে ফিরে যাচ্ছি, যেখানে প্রতিমন্ত্রী সমালোচনা করলে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপের সমালোচনা করলে তুলে নিয়ে আসা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী স্যাটায়ার প্রমোট করেন, সেখানে মত প্রকাশের জন্য এই সংসদ গঠনের পর এখন পর্যন্ত 9 জনকে তুলে এনেছে সরকারি বাহিনী। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, তবে মত প্রকাশের স্বাধীনতা হাসিনার আমলেও ছিল, আমরা চাই সহমত প্রকাশের স্বাধীনতা। দর্শক, যদি সময় মতো তারেক জিয়া সরকারের টনক না নড়ে, তারেক জিয়ার মন্ত্রীরা, তারেক জিয়া নিজেই এগুলো নির্দেশ দেন অনেককে ধরে আনতে, কারণ তার তো মান সম্মান নাই, জোর করে মান সম্মান আদায় করতে চান। এভাবে হয় না, ভালো কাজের মাধ্যমে সম্মান আদায় করার চেষ্টা করেন। এভাবে গ্রেপ্তার করে আপনার সম্মান বাড়বে, আপনার সম্মান কমবে, মানুষ আরো বেশি গালাগালি করবে। অতএব যদি সময় মতো টনক নড়ে ভালো, আর যদি এগুলো থেকে বিএনপি সরকার এ ধরনের দমন নীতি থেকে ফিরে না আসে, তার পরিণতি হবে হাসিনার মতো। আর এখনকার যুগের পোলাপান অনেক অ্যাডভান্স। আপনি একজনকে ধরবেন, ওই যে দেখেছেন না যে গুলি করে একটাকে মরে একটা, আর বাকিগুলো তো যায় না। আপনি একজনকে ধরবেন ফেসবুকে লেখার কারণে, আরো 10,000 জন আরো বেশি করে লিখবে। কতজনকে ধরবেন? আপনার জেল ভরে যাবে, আপনি থামাতে পারবেন না। স্যাটারে বিএনপি তারেক রহমান এদের জীবন অতিষ্ঠ করে ফেলবে দেশের তরুণ সমাজ। এটা বর্তমান রিয়েলিটি, এটা মানতে হবে আপনার। আপনাকে নিয়ে, আপনার খাম্বা নিয়ে হাজার হাজার কন্টেন্ট বানানো হবে, খাম্বা ধরে গড়াগড়ি করে পোলাপান গান গাইবে, ও খাম্বা তুমি শুনতে কি পাও। আপনাকে এটা শুনতে হবে, কিছু করার নাই। এটা না শুনতে চাইলে আপনি বিদ্যুৎ দেন, যাতে মানুষ খাম্বা না করে। দিস ইজ রিয়ালিটি। এবার হাসনাত বলেছেন, আওয়ামী লীগ আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এইখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সমালোচনা করতে চাই, আমরা আর সোশ্যাল মিডিয়ায় ব্যাক স্পেস ব্যবহার করতে চাই না। নারী নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন তিনি, যে নারীদের সম্মান এই সরকার দেয় না। নারীদেরকে পিটিয়ে, জুতা দিয়ে পিটিয়ে ক্যামেরার সামনে রক্তাক্ত করে, আর সেই নারীকেই বহিষ্কার করা হয়, আর সেই বিএনপি নেতাকে কার্যত পুরস্কৃত করা হয়। দল হিসেবে বিএনপি সেই নেতার পাশে দাঁড়ায়, এবং স্থানীয় বিএনপি নেতা, হয়তো কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু লোকাল বিএনপি, মানে এটা বিএনপির হাইকমান্ড বলে দিয়েছে যে নারীকে পিটিয়েছো, আমরা তাকে শাস্তি দিব, আর যেহেতু বহিষ্কার করতে আমরা তোমাকে বহিষ্কার করলাম, কিন্তু আমরা তোমার সাথে আসলে তলে তলে আছি। তো হাসনাত এবং এই যে জামাতকে নির্মূল করার যে ঘোষণা, এগুলোর বিরুদ্ধে যে জোরালো বক্তব্য দিয়েছেন, এটা সত্যি অসাধারণ। জামাতের কেউ এত সুন্দর বক্তব্য দিতে পারেনি। মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ হাজারো তরুণের ঢল, কাঁপছে রাজপথ, কাঁপছে ক্ষমতার মসনদ। যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এতদিন আড়ালে থাকা কোন ঠাসায় একটি দল বলে মনে করা হতো, তারা হঠাৎ এমন কি করলো যে খোদ তারেক রহমান পর্যন্ত রীতিমতো দিশেহারা হয়ে পড়ছেন। ধানমন্ডি থানায় 12 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর নাটক, জাইমা রহমানকে নিয়ে তৈরি করা ভয়ঙ্কর এক ডিপফেক বা এআই ভিডিওর ফাঁদ, সব মিলিয়ে ছাত্র রাজনীতির হিসাব নিকাশ এক রাতেই কিভাবে পুরোপুরি পাল্টে গেল। বছরের পর বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভয় রাজত্ব কায়েম ছিল, তা যেন এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এতদিন যারা ভেবেছিল গায়ে জোর খাটিয়ে ভয় দেখিয়ে পুরো ক্যাম্পাস নিজেদের পকেটে পুরে রাখবে, তাদের চোখে এখন রীতিমতো শস্যে ফুল দেখার জোগাড়। গভীর রাতে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী যখন গলা ফাটানো স্লোগান নিয়ে রাজপথে নেমে আসে, তখন একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। দিন বদলেছে। এতদিন যে শিবিরকে গর্তে লুকিয়ে থাকা দল বলে তাচ্ছিল্য করা হতো, সেই শিবিরের এই নাছোড়বান্দা স্বভাব বর্তমান ক্ষমতা চেয়ারে বসা নেতাদের রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে। তাদের সেই পুরনো চুপচাপ স্বভাব আর নেই। তারা এখন অধিকার আদায়ের সরাসরি মাঠে একদম প্রকাশ্য দিবালকে। ধরে না, ধরলে শিবির ছাড়ে না। এই হুঙ্কারে যখন রাতের ক্যাম্পাস প্রকম্পিত হয়, তখন বড় বড় রাজনৈতিক নেতাদের রাতের ঘুম হারাম হওয়াটাই স্বাভাবিক।
পুরো ঘটনার সূত্রপাত কিন্তু আরেক জায়গায়। ডাকসুর ভিপি এবং বর্তমান ছাত্র নেতাদের উপর আকস্মিক হামলার পর ধানমন্ডি থানায় যা ঘটলো তা যে কোনো টানটান উত্তেজনার থ্রিলার সিনেমাকেও হার মানাবে। সেখানে টানা 12 ঘন্টা আটকে রাখা হলো শিবিরের এক নেতাকে। উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল, মানসিক চাপ দিয়ে তাকে কাবু করা এবং পুরো দলকে ভয় দেখিয়ে ব্যাকফুটে ঠেলে দেয়া। কিন্তু আসল ফন্দিটা আঁটা হয়েছিল পর্দার একেবারে আড়ালে। আধুনিক প্রযুক্তির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জাইমা রহমানের নামে ছড়ানো হলো সম্পূর্ণ ভুয়া এবং অত্যন্ত নোংরা কিছু ছবি ও ভিডিও। মূল প্ল্যান ছিল একটাই, এই পুরো মিথ্যাচার ও নোংরা কাজের দায় যেন শিবিরের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। তাদের ধারণা ছিল এই ফাঁদে পা দিয়ে ছাত্র শিবির হয়তো সবার সামনে খলনায়ক হয়ে যাবে এবং সাধারণ মানুষের চোখে তাদের ইমেজ ধুলোয় মিশে যাবে। কিন্তু বর্তমান যুগের সাধারণ শিক্ষার্থীরা যে কতটা স্মার্ট তা তারা হিসেবে ধরতে ভুল করেছিল। খুব দ্রুত সাধারণ মানুষের সামনে এই নোংরা রাজনীতির আসল চেহারা পরিষ্কার হয়ে যায়। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে তারেক রহমানের দলের নেতারাই যেন সেই নিজেদের খোঁড়া গর্তে হাবুডুবু খেতে শুরু করলেন। এই সস্তা মিথ্যাচারের কারণে সাধারণ শিক্ষার্থীদের মনে তাদের প্রতি ক্ষোভ কমার বদলে উল্টো বহুগুণ বেড়ে গেল। এই ঘটনাতেই চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন ভিপি সাদিক কায়েম। যে মানুষটিকে সবাই খুব শান্ত এবং ভদ্র স্বভাবের হিসেবে চেনে, তার মুখ থেকে হঠাৎ এমন কড়া ধমক আর হুঁশিয়ারি বের হবে তা হয়তো বড় নেতারা স্বপ্নেও কল্পনা করেননি। তিনি অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, গত 15 বছরের গেস্ট রুম দখলের সেই নোংরা খেলা, সেই ভয় রাজত্ব আর কোনোভাবেই এই ক্যাম্পাসে ফিরে আসতে দেওয়া হবে না। গায়ের জোর দেখিয়ে ভালো কাজের সাথে যে আর টেক্কা দেওয়া যায় না তা হারে হারে টের পাচ্ছে বর্তমান ক্ষমতার স্বাদ পাওয়া নেতারা। আজ সাধারণ শিক্ষার্থীরা আর আগের মতো বোকা বা ভীতু নয়, তারা চুপ করে বসে থাকার পাত্র নয়। তারা খুব ভালো করেই বোঝে কে তাদের নিয়ে রাজনৈতিক দাবা খেলছে আর কে তাদের আসল অধিকারের কথা বলছে। 3 সন্তানের বাবা বয়স্ক ছাত্র নেতারা যখন রামদা আর চাপাতি নিয়ে ক্যাম্পাসে দাপিয়ে বেড়ায়, ক্ষমতা দেখানোর চেষ্টা করে, তখন তা সাধারণ শিক্ষার্থীদের কাছে ভয়ের বদলে স্রেফ হাসির খোরাক আর চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তারা এই সস্তা গায়ের জোটের রাজনীতিতে রীতিমতো ধিক্কার জানাচ্ছে। সাধারণ ছাত্ররা এখন প্রকাশ্যেই বলছে, এই বুড়োটে নেতাদের দিয়ে ক্যাম্পাসে দাপট দেখানোর চেষ্টা করাটা তাদের কাছে স্রেফ বিনোদনের একটা মাধ্যম ছাড়া আর কিছুই না। অন্যদিকে শিবির অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সাধারণ শিক্ষার্থীদের এই সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে। তারা গায়ের জোরের বদলে কথা বলছে শিক্ষার, কথা বলছে সুন্দর ও নিরাপদ এক ক্যাম্পাসের। দুই দলের এই বিশাল মানসিক এবং আদর্শিক পার্থক্য সাধারণ শিক্ষার্থীদের তীক্ষ্ণ চোখ এড়িয়ে যায়নি। তারা খুব সহজেই বুঝতে পারছে কারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায় আর কারা সেই পুরনো আমলের পেশি শক্তি ও দখলদারিত্বের রাজনীতিকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সাধারণ শিক্ষার্থীদের এই উল্টো ঘোড়া বর্তমান সরকারের ছাত্র সংগঠনগুলোর জন্য এক বিশাল বড় ধাক্কা। বর্তমান ক্ষমতার বলয়ে থাকা নেতারা এখন চরম বিপাকে পড়েছেন। তারা বুঝতে পারছেন না এই নতুন প্রজন্মের বুদ্ধিদীপ্ত ও সাহসী রাজনীতির সাথে কিভাবে পাল্লা দেবেন। তারা এখনও সেই মানধাত্তা আমলের পুরনো ফর্মুলাতে আটকে আছেন, ভয় দেখাও, শাসন করো এবং মিথ্যা অপবাদ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করো। কিন্তু এই ফর্মুলা যে এখন পুরোপুরি অকেজো তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই এক রাতের আন্দোলন এবং ধানমন্ডি থানার সামনে জড়ো হওয়া মানুষের ঢলই প্রমাণ করে দিয়েছে। অন্যায়ভাবে কাউকে আটকে রাখলে শেষ পর্যন্ত যে সত্যেরই জয় হয় তা থানা থেকে বেরিয়ে আসা নেতাদের বিজয় উল্লাস এবং তাদের প্রতি সাধারণ মানুষের সমর্থন দেখেই স্পষ্ট বোঝা যায়। সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে না পারলে মিথ্যা ছবি আর ভুয়া ভিডিও দিয়ে কাউকে যে আর দমিয়ে রাখা যায় না, এই ধ্রুব সত্যটা রাজনৈতিক দলগুলো যত দ্রুত সম্ভব হজম করতে হবে। যারা ভেবেছিল ভয় দেখিয়ে রাজত্ব করবে, তাদের মুখে এখন রীতিমতো ঝামা ঘষে দিয়েছে এই সাধারণ ছাত্ররাই। তারা প্রমাণ করে দিয়েছে শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনো রাজনৈতিক দল বেশি দিন টিকতে পারে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল যদি এখনই এই গায়ের জোরের মিথ্যাচারের আর পাগলা ঘোড়ার মতো আচরণ করা ছাত্র সংগঠনের লাগাম টেনে না ধরেন, তবে আগামী নির্বাচনে তাদের জন্য চরম পতন অপেক্ষা করছে। হয়তোবা তার আগেও ক্ষমতা হারাতে হতে পারে। সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা বুঝতে না পারার এই চরম ব্যর্থতা তাদের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। কারণ এই তরুণ প্রজন্ম এখন আর চোখ রাঙানিকে ভয় পায় না। তারা তাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় তা খুব ভালো করে শিখে গেছে। লাল কালিতে লেখা হচ্ছে ছাত্র রাজনীতির নতুন এক অধ্যায়, যেখানে পেশি শক্তির কোনো জায়গা নেই। ছাত্র রাজনীতির এই চলমান দাবা খেলায় শেষ হাসি কে হাসবে? সাধারণ শিক্ষার্থীদের এই জাগরণ কি সত্যি পুরনো রাজনৈতিক কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারবে? গত 2 দিন আগে শাহবাগ থানার ভিতরে ঢুকে ছাত্রদল ডাকসু সদস্যদের উপরে যে নেককারজনক হামলা ঘটিয়েছে, এই হামলার ঘটনায় ডাকসু নেতৃবৃন্দ শাহবাগ থানায় গতকাল মামলা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ তাদের মামলা নেয় নাই। দীর্ঘক্ষণ বসিয়ে রেখে পরে পুলিশ জানিয়েছে উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আপনাদের মামলা নিতে পারবো না। এত বড় একটা নেককারজনক ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম চরম অবনতি, একটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বহিরাগত অছাত্রদের এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, পিটিয়েছে পায়ের তলে ফেলে। তাদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করে ছবি এবং কে কোন সেশনে পড়ে, কার বাড়ি কোথায়, এগুলো পুলিশের কাছে দেওয়ার পরেও গ্রেপ্তার তো দূরের কথা, মামলাটা পর্যন্ত নেয় নাই। তাহলে আমরা কোন যুগে কোন পরিবেশে ঢুকে পড়ছি এবার চিন্তা করুন। এই যে সারা দেশে ছাত্র দলের হামলা শিবিরের উপরে, শুরুটা হয়েছিল চট্টগ্রাম সিটি কলেজ থেকে। চট্টগ্রামের সিটি কলেজে যে অস্ত্র নিয়ে তাদের যে মহড়া, চাপাতি, রামদা, কিরিস, এইগুলো নিয়ে যারা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে এবং কুপিয়েছে, পায়ের রক কেটে দিয়েছে,
তারা কি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। পুলিশ তাদের মামলা নিচ্ছে না। মামলা করতে গেলে পুলিশ বলছে উপরের নির্দেশে মামলা নেওয়া যাবে না। বিরোধী দলে যারা আছে তাদের পাইকারি হারে গ্রেপ্তার, আর সরকারি দলে যারা আছে তারা যত অপরাধী করুক না কেন তাদের এই অপরাধ কোনো অপরাধী না, এটা তাদের অধিকার, যেহেতু তারা ক্ষমতায়। এবং পুলিশ দেখুন 5 আগস্টের আগে শেখ হাসিনার আমলে যে ধরনের আচরণ করতো ঠিক তাই করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, মানে দেশের ভালোর জন্য যা যা করা দরকার এগুলো তাদের কোনোটাই ভালো লাগলো না, সবকিছু তারা চলে ফেললো। কারণ তারা তো ওইটাই হইতে চায়, মামলা নেয় নাই। নেত্রকোনা 5 আসনে জামাতের এমপি, তিনি তার এলাকার মানুষের খোঁজ খবর নিতে গিয়েছিলেন। আচ্ছা, এই বেচারার কি অপরাধ ছিল? কোন অপরাধে, কিসের কারণে বিএনপির নেতা কর্মীরা তার মসজিদের ভিতরে ঢুকে, জামাতের ওই এমপি বলেছে যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারতো তাহলে তারা তাকে হত্যা করতো, এবং হত্যা করার উদ্দেশ্যেই কিন্তু এই হামলাটা তারা চালিয়েছিল। একটা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সেখানে তিনি তেলের জন্য গিয়েছিলেন এবং লাইন দেখে মানুষের সাথে একটু কথা বলছিলেন, সেখানে গিয়ে তারা হামলা চালিয়েছে। এটা কোন রাজনীতি? 5 আগস্ট 2024 সালের পর থেকে এই গতকাল পর্যন্ত 2 বছর হয় নাই, 1 বছর কয়েক মাস, এর ভিতরে বিএনপি ছাত্র দল এদের একটা তালিকা আমি আপনাদের দেই, সবগুলো কিন্তু জাতীয় পত্র পত্রিকায় থেকে এই রিপোর্টগুলো নেওয়া, একদম প্রতিটা লাইন বাই লাইন কিন্তু জাতীয় পত্রিকায় এই রিপোর্টটা হয়েছে। আমি আপনাদেরকে একটু শোনাই। 273টা খুন হয়েছে বিএনপির হাতে, তাদের বিরুদ্ধে 366টি চাঁদাবাজির মামলা হয়েছে। তারা বিভিন্ন স্থানে 596টি হামলার ঘটনা ঘটিয়েছে। চিন্তা করুন সংখ্যাগুলো, মানুষের বাড়িঘরে গিয়ে, অন্যের বাড়ির উপরে গিয়ে 596টা হামলা চালিয়েছে। এবং তারা বিভিন্ন জায়গায় যে লুটপাট চালিয়েছে, এরকম 97টা লুটপাটের মামলা তাদের নামে হয়েছে। 97টা লুটপাটের ঘটনা তারা ঘটিয়েছে। শুধু তাই নয়, ছাত্র সংগঠন, ছাত্র দল 94টা জায়গায়, 94টা ক্যাম্পাসে তারা হামলা চালিয়েছে। এবং চমকে ওঠার মতো ঘটনা, 81টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 81টি, সংখ্যাটা কিন্তু একটা দুইটা নয়। আর বিগত 1 মাসে 16টা জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে। এই যে তথ্যগুলো, এই যে অপকর্মগুলো, এই অপকর্মগুলো কারা করছে? জামাত শিবিরের নাম তো এখানে নাই। অথচ টক শোতে, মিডিয়াতে, বুদ্ধিজীবীদের কাছে, সকল বুদ্ধিজীবী, আমি এদেরকে বুদ্ধিজীবী বলি না, এদের কাছে জামাত শিবির মানেই একেবারে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটা বস্তু। এদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য যা যা করা দরকার, দানব রূপে প্রকাশ করার জন্য যা যা করা দরকার তাই তাই করছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।